দেখো তাহলে জার্নি ইনসাইড দ্য অ্যাটম। তুমি একটা এদিকে তাকাও। তুমি যদি একটা হাউসের কথা ভাবো, একটা হাউস ছোট ছোট রুম দিয়ে তৈরি। সেই রুম গুলো ওয়াল দিয়ে তৈরি, ওয়াল গুলো ব্রিক্স দিয়ে তৈরি। ব্রিক কি দিয়ে তৈরি? সিলিকেট দিয়ে তৈরি। আর সিলিকেট কি দিয়ে তৈরি? সিলিকন অ্যাটম দিয়ে তৈরি। তাহলে এই দিক থেকে দেখো, নন লিভিং জিনিসও অ্যাটম দিয়ে তৈরি। আচ্ছা, এবার এই দিক থেকে দেখো, একটা হিউম্যানের বডি অর্গ্যান দিয়ে তৈরি। অর্গ্যান টিস্যু দিয়ে তৈরি। টিস্যু সেল দিয়ে তৈরি। সেল কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে, ফ্যাট দিয়ে। শুধু প্রোটিন লেখা আছে, ঠিক আছে। প্রোটিন এবার কি দিয়ে তৈরি? প্রোটিনও দেখো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো দিয়ে তৈরি, মানে অ্যাটম দিয়ে তৈরি। মানে নন লিভিং জিনিসও অ্যাটম দিয়ে তৈরি। আর এইখানে এই সিকোয়েন্সটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে যখন আমরা কোনো জিনিসকে, যত বড়ই হোক না কেন সে, তাকে ছোট ছোট ভাঙতে 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 যখন আলটিমেট, যে যখন আর ভাঙা যাচ্ছে না, তখন যেটা পাবো সেটাই হচ্ছে তোমার অ্যাটম। তাহলে তোমার হচ্ছে এটাই তো সেকেন্ড চ্যাপ্টার, তো কেমিস্ট্রি এটাই সেকেন্ড চ্যাপ্টার কিনা দেখো। ঠিক আছে, এবার এখান থেকে তোমাকে আমি অ্যাটমের ডেফিনেশন ঠিক করে আমি বলতে পারছি না, তো অ্যাটমের ডেফিনেশন দেখো। এই যে এইখানে একটু ভালো করে লেখা আছে যে হোয়াট ইজ অ্যাটম। এই যে অ্যাটমস অ্যান্ড মলিকিউলস আর দ্য বিল্ডিং ব্লকস অফ ম্যাটার, এটা একটা এই ডেফিনেশন হয়ে যেতে পারে। এবার দেখো অ্যাটমের মধ্যে আবার কি আছে। অ্যাটমের মধ্যে তিনটা জিনিস আছে: ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। স্যার, সায়েন্টিস্ট এগুলা, এদেরকে কিভাবে খুঁজে পেল? থ্রু মেনি এক্সপেরিমেন্টস। হ্যাঁ, প্রথমে চলে আসো প্রোটন, যেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, অ্যাট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম। ঠিক আছে। অন্যদিকে ইলেকট্রন, যে কিনা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ, ও নিউক্লিয়াসের বাইরের দিকে থাকে, আউটসাইড অফ দ্য নিউক্লিয়াস। আর সেটার স্ট্রাকচারটাও আমি পড়ে দেখাবো। তো এবার এইখানে তোমাদের বইতে এবার কিভাবে লেখা আছে দেখো। প্রথমে অ্যাটমের কনসেপ্টটা আসলো কোথা থেকে? অ্যাটমের কনসেপ্ট অনেকেই দিয়েছে। তোমার এইদিকে চলে আসো, কিছু সায়েন্টিস্টের নাম দিয়ে রাখো, মানে মার্ক করে রাখো। দেখলাম আমি সারদাতে সায়েন্টিস্টের নাম দিয়েছে, আচারিয়া খানা ইন ইন্ডিয়া, তারপরে হচ্ছে লিউসিপাস অ্যান্ড ডেমোক্রিটাস ইন গ্রিস। এই সায়েন্টিস্ট গুলোর নাম তোমরা একটু দেখে রেখো। দিয়ে দিল হু ইজ কল দা ফাদার অফ অ্যাটমিসিটি ইন ইন্ডিয়া। তাহলে আচারিয়া কানাদের নাম বলবা। আচারিয়া কানাদ সম্পর্কে তোমরা এখান থেকে একটুখানি জাস্ট একটু পড়ে রেখো, এগুলা রিডিং করে রেখো। হ্যাঁ, এগুলা মুখস্থ টুখস্থ করার দরকার নেই। আচারিয়া কানাদ ম্যাটারকে বলতো দ্রব্য। হ্যাঁ, তারপরে বললো ম্যাটার। ম্যাটার হচ্ছে সব থেকে স্মলেস্ট পার্টিকেল, যেটা দিয়ে তৈরি, তার নাম পরমাণু। এরকম পরমাণুর কনসেপ্ট উনি দিয়েছিলেন, মানে পরমাণুটাই এখন আমরা অ্যাটম বলে জানি। শুনছো তো অরিজিৎ? হ্যাঁ। পরে গ্রিক ফিলোসফার, এরা কিন্তু কেউ সায়েন্টিস্ট নয়, এরা কিন্তু ফিলোসফার। ফিলোসফি হচ্ছে কি, যে সাইন্টিফিক এভিডেন্স ছাড়া নিজের মাইন্ডের ভিতর থেকে যেটা মনে হয় সেটা বলে। তো গ্রিক ফিলোসফার লুসিপাস এন্ড ডেমোক্রিটাস, এরা অ্যাটমস বলে একটা ওয়ার্ড ইউজ করলো। আচ্ছা, তারপরে এইখানে চলে আসো, এখান থেকে মেন যারা, কিন্তু এরা কেউ, আগের যতজনের নাম বললাম, কেউ মানে অ্যাটমের এভিডেন্স দেয়নি, সাইন্টিফিক্যালি কোনো প্রুফ দেয়নি। পরে আসলো 1880 নাগাদ জন ডাল্টন, যে সাইন্টিফিক প্রুফ করে বলে দিল যে অ্যাটমিক, মানে এনি ম্যাটার ইজ মেড আপ অফ টাইনি মানে ইউনিট, যেটাকে বলেছে অ্যাটম। তো তারপরে অনেকগুলো কোয়েশ্চেন আসলো, ডাল্টন যখন অ্যাটমের থিওরি দিল। এগুলা কিন্তু সব হিস্ট্রি পড়ছো, হ্যাঁ। এগুলা কিন্তু হিস্ট্রি, আর হিস্ট্রি রিলেটেড যেগুলো, সেগুলো রিডিং এর মতো করে পড়ে রাখবা। তো এখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হলো, যে হোয়াট আর অ্যাটমস মেড আপ অফ, হোয়াট উড অ্যাটম লুক লাইক if we could see them, what makes the atom one of one element different from atoms of another element.
মনে করো অক্সিজেনের অ্যাটম আর হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে কি ডিফারেন্স, নাকি সব অ্যাটমই সেম, এরকম অনেক রকমের কোয়েশ্চেন আসলো। তো তারপরে কি হলো, এক্সপেরিমেন্ট করা শুরু হলো যে সায়েন্টিস্টরা ডিসকভার করলো যে 19 সেঞ্চুরিতে, এখান থেকে একটা ব্র্যাকেট করবা, 19 সেঞ্চুরিতে ওরা দেখলো, ওরা রেডিয়েশন দিয়ে প্রুফ করে দিল যে অ্যাটমের মধ্যে আরো অনেক ছোট ছোট পার্টিকেল আছে। আগে অ্যাটমকে ভাবা হতো ইনডিভিজিবল, মানে অ্যাটমকে আর ইয়ে করা যায় না, আর ভাঙা যায় না। কিন্তু পরে সায়েন্টিস্টরা অনেক রকমের রেডিয়েশন টাইপের অনেক রকমের এক্সপেরিমেন্ট ইউজ করে দেখলো যে না, অ্যাটমের মধ্যেও আরো অনেক জিনিস আছে। এটাকে রেডিও অ্যাক্টিভিটি বলে এই ফেনোমেননটাকে। তো প্রথম যেটা এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে জে জে থমসনের এক্সপেরিমেন্ট, ডিসকভারি অফ ইলেকট্রন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে। 1897-এ জে জে থমসন ও একটা এক্সপেরিমেন্ট করেছিল, আর এই এক্সপেরিমেন্টের এই ছবিটা খুব ভালো করে দেখে রাখবা। তোমরা ছবিটা দেখো, আমি এখানে পাশে একটা অন্য ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি। স্যার ও কি করলো, ও একটা গ্লাস টিউব নিল, যেটাকে বলে ডিসচার্জ টিউব। আমার ছবিটা বইয়ের ছবির থেকে একটু আলাদা হবে। আচ্ছা, কি করলো যে প্রথমে এরকম একটা ডিসচার্জ টিউব নিল, দেখো ভালো করে শুনবা। এই ডিসচার্জ টিউবটা এমনি নর্মাল গ্লাস টিউব, এর মধ্যেও কি মেনটেন করলো, লো প্রেসার মেনটেন করলো। লো প্রেসার মেনটেন করলো, আর এর মধ্যে একটা গ্যাস নিয়ে নিল। এবার স্যার কোন গ্যাস নিব, আমি অক্সিজেন নিব, না হাইড্রোজেন নিব, না হিলিয়াম নিব, না কি নিব? যে কোনো গ্যাস না। ইলেকট্রন ডিসকভারির ক্ষেত্রে যে কোনো কিছু নিলেই ব্যাপারটা হবে। প্রোটনের ক্ষেত্রে আলাদা, প্রোটনটা পরে বলবো। এনি গ্যাস তুমি নাও। এবার তুমি এইদিকে একটা তার ঢুকিয়ে দাও, সেই তারটাকে তুমি ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে অ্যাড করে দাও। তার মানে এটা হয়ে গেল ক্যাথোড। ইয়েস অর নো? নেগেটিভ ইলেকট্রোড মানে কি, ক্যাথোড। আর এখান থেকে একটা তার বের করো, বের করে ওটাকে ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে অ্যাড করে দাও। তাহলে এই ইলেকট্রনটা হয়ে গেল অ্যানোড। করে দিয়ে তুমি এটার সুইচ অন করে দাও। অন করে দিলে তোমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিসিটি ফ্লো হয়। পরে পড়াবো আমি ফিজিক্সে। পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রিসিটি ফ্লো হবে। এবার ফ্লো হলে তাহলে হাই ইলেকট্রিসিটি, কিন্তু এটা প্রচন্ড হাই ইলেকট্রিসিটি, নর্মাল ওই ছোটখাটো ব্যাটারি না। এই হাই ইলেকট্রিসিটি যখন ফ্লো করা হলো, তখন এই যে গ্যাসের মধ্যে যে অ্যাটম ছিল, এই অ্যাটমটা ব্রেক হয়ে গেল, অ্যাটমটা ভেঙে গেল। ভেঙে গিয়ে দেখা গেল কি, যে ক্যাথোডের এই সাইড থেকে এক ধরনের রে বেরোচ্ছে। ক্যাথোডের এই সাইড থেকে কি বেরোচ্ছে, এক ধরনের রে বেরোচ্ছে, আর ওটা অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে এবার দেখো, ক্যাথোড নেগেটিভলি চার্জড, ইয়েস অর নো, কারণ ওটা নেগেটিভের সাথে অ্যাড করা। আর অ্যানোড পজিটিভলি চার্জড, কেন, কারণ ওটা পজিটিভের সাথে অ্যাড করা। এবার এই যে রেটা যাচ্ছে, ও নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, ইয়েস অর নো? তার মানে ও নেগেটিভ নেগেটিভকে রিপালস করে, আর নেগেটিভ পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হয়, ইয়েস অর নো? তাহলে এই রেটার নেচার, তোমরা নিজেদের কমন সেন্স দিয়ে বলো, এই রেটার নেচার পজিটিভ হলো না নেগেটিভ হলো? নেগেটিভ হলো। নেগেটিভ হলো। কেন স্যার নেগেটিভ হলো? স্টিল যদি কারোর কনফিউশন থাকে, আবার দেখো রেটা কোন দিকে যাচ্ছে বলো। এইদিকে কি পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে কে পজিটিভের দিকে যায়? পজিটিভ কি কখনো পজিটিভের দিকে যায়? না, নেগেটিভ পজিটিভের দিকে যায়। নেগেটিভ, তাহলে নেগেটিভ থেকে নেগেটিভকে ও ছেড়ে দিয়ে, মানে নেগেটিভ থেকে রিপালস হয়ে ও পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে তাহলে এই রেটার মানে কি, মানে নেচারটা নেগেটিভলি চার্জ।
এই রেটা যেহেতু ক্যাথোডের দিক থেকে বেরোচ্ছে, তাই এই রেটার নাম দিল হচ্ছে ক্যাথোড রে। রেটার নাম কি দিল? ক্যাথোড রে। আর এখান থেকেই সায়েন্টিস্টরা বললো তার মানে এইখানে যে গ্যাসের যে অ্যাটমটা ছিল, গ্যাসের যে অ্যাটমটা ছিল, ওই অ্যাটমটা যখন ব্রেক হলো, ব্রেক হয়ে এমন একটা জিনিস বেরোলো যেটা নেগেটিভলি চার্জ, ইয়েস অর নো? তার মানে এই রের মলিকিউলের, রের মধ্যে যে মলিকিউল গুলো আছে বা যে পার্টিকেল গুলো আছে তারা সবাই নেগেটিভলি চার্জ। এই নেগেটিভলি চার্জ পার্টিকেলের নাম দেওয়া হলো ইলেকট্রন। বুঝা গেল কথাটা? স্টিল অসুবিধা থাকলে বলো। পারবা তো? আরেকবার বলবো কি? আরেকবার বলবো? লাস্ট পার্টটা নাকি প্রথম থেকে? আচ্ছা, তুমি রের নেচারটা নেগেটিভ, ওটা বুঝতে পারছো তো, কারণ ও পজিটিভের দিকে যাচ্ছে। তো এটা লাস্টের পার্টটা আমি বললাম কনক্লুশনটা। কনক্লুশনটা, এই রেটা তৈরি হলো কোথার থেকে? এইখানে যে গ্যাসটা নেওয়া হয়েছিল, সেই গ্যাসের যে অ্যাটম গুলো, সেই অ্যাটম গুলো ব্রেক হয়ে এই রেটা বানালো, হ্যাঁ কি না? অ্যাটম থেকে এমন কিছু একটা বেরিয়ে আসলো এই হাই ইলেকট্রিসিটির জন্য, যে যেইটা নেগেটিভলি চার্জ, আর নেগেটিভ চার্জ হওয়ার জন্যই ও পজিটিভের দিকে ছুটে গেল। তো অ্যাটম থেকে যেই জিনিসটা বেরিয়ে আসলো, এই নেগেটিভলি চার্জ জিনিসটারই নাম দেওয়া হলো ইলেকট্রন। আর এটা এইভাবেই ইলেকট্রনের ডিসকভারি হলো। বুঝতে পারলা এবার? তার মানে আগে ভাবা হতো অ্যাটম হচ্ছে ইনডিভিসিবল, মানে অ্যাটমকে আর ভাঙা যায় না। কিন্তু যদি তুমি হাই ইলেকট্রিসিটি ভোল্টেজ দাও কোনো অ্যাটমকে, তাহলে আরো ভাঙা যায়। ভেঙে গেলে এই যে ইলেকট্রন গুলো, মানে নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলো বেরিয়ে আসে, বেরিয়ে এসে ওরা পজিটিভের দিকে দৌড়াবে, হ্যাঁ কি না? তার মানে ওর নেচারটা কি দাঁড়ালো? নেচারটা দাঁড়ালো নেগেটিভ। আর এই নেগেটিভ জিনিসটারই নাম কি দেওয়া হলো? ইলেকট্রন। তার আগে ভাবা হতো যে না, অ্যাটমের মধ্যে অ্যাটমই শেষ, অ্যাটমের মধ্যে আর কিছু নাই। তারপরে দেখলো যে না, অ্যাটমের মধ্যে আবার নেগেটিভলি চার্জ পার্টিকেল আছে, যেগুলো পজিটিভের দিকে দৌড়ায়, ওগুলোর নাম দেওয়া হলো ইলেকট্রন। তাহলে এইটাই দেখো, এই যে জে জে থমসনের এক্সপেরিমেন্ট, দেখো এই দিকটা নেওয়া হয়েছে ক্যাথোড, এই দিকটা নেওয়া হয়েছে অ্যানোড। তোমাকে এখানে দেখো ব্যাটারির সাথে, আমার ব্যাটারিটা নিচে আঁকানো ছিল, এখানে উপরে আঁকানো। হাই পাওয়ার ভোল্টেজ সাপ্লাই দেওয়া হলো, তখন কি হচ্ছে, গ্যাসের অ্যাটম গুলো ভেঙে এমন পার্টিকেল বেরিয়ে আসছে যারা পজিটিভের দিকে দৌড়াচ্ছে, ওগুলো একটা রের মতো দেখাচ্ছে। তো এই পজিটিভ রেটারই নাম দেওয়া হলো, সরি নেগেটিভ রেটারই নাম দেওয়া হলো ক্যাথোড রে। আর বলা হলো এই ক্যাথোড রের মধ্যে আছে ইলেকট্রন, যে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জড। বুঝতে পারলা জিনিসটা? দেখো এখানে ওটাই লেখা আছে যে তোমাকে এখানে কি কি কন্ডিশন মেনটেন করতে হবে। লো প্রেসার মেনটেন করতে হবে, 1 নাম্বার। আচ্ছা স্যার, তুমি আমাকে বললা যে এখানে আমি যেই গ্যাসটা নিব, কোন গ্যাস নিব কোনো ঠিক নাই। কোন গ্যাস নিব স্যার? তুমি হাইড্রোজেনও গ্যাস নাও, একই রেজাল্ট পাবা। তুমি হিলিয়ামেরও গ্যাস নাও, একই রেজাল্ট পাবা। তুমি ক্লোরিন নাও, একই রেজাল্ট পাবা। যে কোনো গ্যাস নাও কেন? কারণ ইলেকট্রন যে হয়, যে কোনো অ্যাটমের ইলেকট্রনের মাস আর ইলেকট্রনের চার্জ সেম হয়। ভ্যাকিউম পাম্প এখানে আছে, এখানে লো প্রেসার মেনটেন করার জন্য। তোমাকে আমি বললাম না কি কন্ডিশন মেনটেন করতে হবে? লো প্রেসার। তো আগের থেকে যদি এখানে যদি অন্য কোনো গ্যাস থাকে, সেগুলোকে বের করে দিয়ে পরে এই গ্যাসটা ঢুকাতে হবে, তাও আবার খুব অল্প, সামান্য, যাতে করে লো প্রেসার মেনটেন থাকে। তুমি হাইড্রোজেনের নাও, তুমি হিলিয়ামের নাও, তুমি ক্লোরিনের নাও, যে কোনো গ্যাসের বা যে কোনো সাবস্টেন্সেরই তুমি ইলেকট্রন নাও না কেন, সবারই ইলেকট্রনের মাস আর ইলেকট্রনের চার্জ সেম হয়। তো স্যার, আহ কি বলে যে ইলেকট্রনের চার্জ আর ইলেকট্রনের মাস কত? এই যে দেখে নাও, ইলেকট্রনের আগে মাসটা তোমাদের বইতে লেখা নাই। ইলেকট্রনের মাস হচ্ছে 9 × 10⁻⁻28 গ্রাম। ইলেকট্রনের মাস হচ্ছে, দাঁড়াও এখানে একটু করে দিই, ইলেকট্রনের মাস কত বললাম? 9 ×
10⁻⁻28 গ্রাম। মানে 9 কে 10-এর পিছনে 28টা জিরো লাগিয়ে ডিভাইড করলে যত হয়, মানে কত কম ভাবে তাহলে ইলেকট্রনের মাস। আর স্যার ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.602 × 10⁻⁻19 সি। এবার বলো সি মানে কি বলো তো? কুলম্ব। সি মানে কি? কুলম্ব। তো এত বড় না লিখে সায়েন্টিস্টরা এত বড় মানে বারবার, মানে আমাকে যদি ইলেকট্রনের চার্জ বারবার ক্যালকুলেট করতে হয় তাহলে এত বড় নাম্বার বারবার লিখতে হবে। তো এই অসুবিধাটাকে কমানোর জন্য ওরা এই গোটা ভ্যালুটাকে সিম্পলি বললো ইলেকট্রনের চার্জ -1। ইলেকট্রনের চার্জ কত বললো? মাইনাস। মানে -1 মানেই এটা। এটাকে বলবো হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এটাকে কি বলবো? অ্যাবসোলিউট ভ্যালু, মানে সত্যিকারের ভ্যালু। তাহলে -1 কে কি বলবো বলো তো? রিলেটিভ ভ্যালু। -1 কে বলে রিলেটিভ ভ্যালু বা রিলেটিভ চার্জ, অ্যাবসোলিউট চার্জ। বোঝা গেল? হ্যাঁ, জলটা কিছু আর আরেকটা জিনিস, এইটা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা মনে রাখবা, এদিকে তাকাও। কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, এই যে the nature of cathode rays was independent of the material of the cathode and the gas field in the cathode ray tube। এই লাইনটার মানে কি বলো? কথা না বলে এইদিকে কথাটা শোনো। এই যে লাইনটা দাগালাম, এই লাইনটার মানে কি বলো? এই লাইনটার মানে আমি বলেছি, এটার ইংলিশটা বা এটার মানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো কিনা দেখো। দ্য নেচার অফ ক্যাথোড রে ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ক্যাথোড অ্যান্ড দ্য গ্যাস ফিল্ড ইন ক্যাথোড রে। মানে বুঝতে পারলে না তানভীর? এটা বুঝতে পারলে না? আমি এখানে কি বললাম? তুমি যে কোনো গ্যাস নাও, হাইড্রোজেন নাও, হিলিয়াম নাও, ক্লোরিন নাও, যাই নাও না কেন, তার মধ্যে থেকে বেরিয়ে আসা ইলেকট্রনের মাস আর চার্জ, সবারই ইলেকট্রনের মাস আর চার্জ কি হবে বললাম? একই হবে। ওটার মানেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওটারই মানে কি বললাম? এখানে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট, কঠিন ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে দ্য নেচার অফ ক্যাথোড রে। এবার ক্যাথোড রে নেচার কি? নেগেটিভ। ইয়েস অর নো? নেগেটিভ মানে কি ওর মধ্যে কি আছে? ইলেকট্রন, হ্যাঁ কি না? তো এই ইলেকট্রনের নেচারটা তুমি যেই মেটেরিয়ালই নাও আর যেই গ্যাসই নাও না কেন, তুমি ক্যাথোডের মেটেরিয়াল জানো না না কেন, তুমি এই যে ক্যাথোড বললাম না, এই যে এইদিকে যে ক্যাথোড নিলা যে তুমি, এই মেটালটা তুমি আয়রন নাও, জিঙ্ক নাও, কপার নাও, যাই নাও না কেন, আর তুমি ভিতরে গ্যাসটা যাই নাও না কেন, মানে হাইড্রোজেন নাও, হিলিয়াম নাও, ক্লোরিন নাও, যাই নাও না কেন, মানে আনকন্ডিশনালি যার যে কোনো কেসে ইলেকট্রনের মানে এই নেচারটা সেম হবে সবার। সবারই মাস আর চার্জ সেম হবে। তোমার হাইড্রোজেনেরও ইলেকট্রনের মাস এটা, হিলিয়ামেরও এটা, ক্লোরিনেরও এটা, সবার এটা। হাইড্রোজেনেরও চার্জ, ইলেকট্রনের চার্জ এটা, ক্লোরিনেরও এটা, সবার এটা, মানে নাইট্রোজেনেরও এটা, সবার। তো ওটা সবার কি লেখা আছে? এই ওয়ার্ডটা এখানে ইম্পর্টেন্ট, কি বলতো? ইন্ডিপেন্ডেন্ট, মানে সবারই সেম। এটুকুনি বুঝতে পারলা কিনা বলো? তারপরে এখানে চলে আসো। এখন তো মনে হচ্ছে তোমাদের সায়েন্টিস্ট গুলো পড়তে হবে গো, যা দেখলাম। তো যে থমসন এই ইলেকট্রন ডিসকভার করার জন্য 1906-এ নোবেল প্রাইজ পেয়েছিল। তো ওর ইয়েটা একটু দেখে রেখো, মানে ওর লাইফ হিস্ট্রিটা একটু জাস্ট মানে রিডিং পড়ার মতো পড়ে রেখো, বাই চান্স যদি দিয়ে দেয় স্কুলে, যাতে পেরে আসা যায়। তো স্যার ইলেকট্রন বুঝলাম। তো থমসন কি করলো? আহ, এই থমসন কি করলো যে ও ইলেকট্রন আবিষ্কার করার পরে অ্যাটমের একটা মডেল দিল। অ্যাটমের মডেলটা ও এইভাবে দিল যে এটা একটা মানে ওয়াটারমেলন মডেল বলে। ওয়াটারমেলনের যে সিড গুলো দেখতে পাও কি না,
কোথায় গেল, ওয়াটারমেলনের যে সিড গুলো হয় সেগুলোকে ও বললো ইলেকট্রন। কি বললো? ইলেকট্রন। আর বাকি ওর পাশে যে বাকি মাসটা রেড কালারের, ওটাকে ও বললো পজিটিভ স্ফিয়ার। তার মানে ও বললো যে যদি একটা অ্যাটম থেকে, আবার এইদিকে শুনবা, কারণ এই চ্যাপ্টার গুলো কি আর সলভেন্ট সলিউশন নাকি, এগুলো অ্যাটমের চ্যাপ্টার। যদি একটা অ্যাটম থেকে ইলেকট্রন বের হয়ে আসে, তাই কি না, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে প্রোটনও মানে পজিটিভ চার্জও আছে। যদি নেগেটিভ চার্জ থাকতে পারে তার মানে কি পজিটিভ চার্জও আছে। তো যদি নেগেটিভ চার্জ গুলোকে, এই যে ওয়াটারমেলনের সিড গুলোকে যদি নেগেটিভ চার্জ দিয়ে বোঝায়, তাহলে ওয়াটারমেলনের বাকি মাসটাকে ও পজিটিভ চার্জ দিয়ে রিপ্রেজেন্ট করে এইরকম একটা মডেল দিল। যদিও এই মডেলটা ভুল, কিন্তু তাও তোমাদেরকে একটু পড়তে হবে, কারণ এগুলো হচ্ছে কেমিস্ট্রির বেসিক্স। সো এটা হচ্ছে থমসনের মডেল অফ অ্যাটম, থমসনস মডেল অফ অ্যাটম। When J. J. Thomson discovered tiny negatively charged particles called electron, he faced a puzzle. Atoms are neutral. বললো কি যে অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে, কিন্তু অ্যাটমের ওভারঅল চার্জ তো জিরো। তাহলে নেগেটিভের সাথে কি অ্যাড করলে জিরো হয়? পজিটিভ অ্যাড করলে, হয় কি না? তখনই অ্যাটম বলল যে তার মানে যদি আহ, একটা অ্যাটমের মধ্যে এরকম বা এরকম যদি নেগেটিভ পার্টিকেল গুলো ঘুরে বেড়ায়, তার মানে বাকিটা নিশ্চয়ই পজিটিভ। কি বোঝা গেল ব্যাপারটা? তো এইখান থেকেই দেখো যে টু সলভ দিস, থমসন প্রপোজ দ্য অ্যাটম টু বি স্ফিয়ার অফ পজিটিভ চার্জ উইথ ইলেকট্রন ডিস্ট্রিবিউটেড থ্রু ইট। মানে গোটা মাসটা পজিটিভ, ওর মধ্যে ইলেকট্রন গুলো, ইলেকট্রনের সিট গুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে আছে, এরকম ভাবে বলবো। তো এটা যদিও ভুল, এটাকে ওয়াটারমেলন মডেল বলে। তো এটা তোমরা এখান থেকে এত অব্দি একটু পড়ে রেখো, জাস্ট দেখে রেখো। ভুল তো তোমাকে এগুলো পরীক্ষায় দেবে না, তোমাকে পরীক্ষায় এখান থেকে দিতে পারে, থমসন যে ইলেকট্রন কিভাবে ডিসকভার করলো সেখান থেকে দিতে পারে। আচ্ছা, এই যে ওয়াটারমেলন কিন্তু এখানে মেনশন করা আছে, ওয়াটারমেলন। নেক্সট চলে আসো পজ এন্ড পন্ডার। সাপোজ ইউ মেড ইউর ওন অ্যাটম অ্যাজ থমসন ডেসক্রাইব। থমসনের এই ওয়াটারমেলনের উপরে বেস করে তুমি নিজের একটা অ্যাটম বানালা উইথ ক্লে for the positive charge and small beads for the electrons spread through it. What will happen if, এক number, the positive charge on the clay is lesser than the total negative charge of the beads? বলেছে তুমি ক্লে দিয়ে এরকম একটা মাটির ঢেলা বানালা, ওর মধ্যে ছোট ছোট তুমি বিড দিয়ে দিলা, বিড বা পুঁথি দিয়ে দিলা। তো বলেছে যে এইটার চার্জ পজিটিভ, মানে মাটিটার চার্জ কি বলেছে, পজিটিভ। আর এই বিট গুলোর চার্জ কি বলেছে, নেগেটিভ। তো যদি নেগেটিভের চার্জ বেশি হয়, ধরে নাও নেগেটিভের চার্জ 10, -10, নেগেটিভ তাই -10, আর পজিটিভের চার্জ যদি তার থেকে কম হয়, ধরে নাও +8, তাহলে কি হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে গোটা অ্যাটমটা চার্জ জিরো হবে না নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে, কারণ +8 আর -10 মিলে কত হয়, -2 হয়, তাই কি না? কে বড়? এখানে 10 বড়, 10 এর আগে কি আছে, নেগেটিভ আছে। তো গোটা অ্যাটমের চার্জটা কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে, কারণ এখানে নেগেটিভ চার্জটা বেশি। তো এটার অ্যান্সার পারবা, যে পজিটিভ চার্জ অন দ্য ক্লে ইজ লেসার দেন দ্য টোটাল নেগেটিভ চার্জ অফ দ্য বিটস, the atom will become negatively charged. The atom will become negatively charged. 2 number question কি বলেছে, by mistake the clay itself carries a bit of negative charge. What would your model still represent a neutral atom? বলেছে যে তোমার ক্লের মধ্যে আগের থেকেই মানে পজিটিভ, বলেছে ক্লেটা পজিটিভ না, ক্লেটা নিজেই নেগেটিভ, তার মধ্যে তুমি তুমি আরো নেগেটিভ দিয়ে দিচ্ছ ইলেকট্রন।
তাহলে এটা তো আর +8 লেখা যাবে না, এটা কি লিখবো? -8। বলেছে ক্লেটাই নেগেটিভ, তাহলে ওভারঅল চার্জ 8 আর 10 মিলে ওভারঅল চার্জ কত হয়ে গেল? 18। আর দুটারই সামনে মাইনাস আছে, তার মানে কি হয়ে গেল? -18। তাও কি অ্যাটমটার ওভারঅল চার্জ 0 হলো? না। তো নো, এটার অ্যান্সার হবে নো। নো, অ্যাজ negative charge is more in the atom। 2 নাম্বার কোয়েশ্চেন বলেছে, could an orange or a lemon which also contains seed inside the soft pulp be a good comparison? In what ways does it match Thomson's idea and where does it fall short? কোনো দরকার নাই এই কোশ্চেনটা করার। 3 নাম্বারে চলে আসো, why did Thomson conclude that electrons are present in all atoms? তাহলে তোমাকে এটা বলতে হবে যে ইরেসপেক্টিভ অফ এনি গ্যাস, লিখে দাও, irrespective of any gas taken in the tube, the experiment produces cathode ray which proves that electrons are present in all atoms। ঠিক আছে, তুমি যে কোনো গ্যাস নিয়ে নাও, দেখো থমসনও এখানেও বলেছে যে যে কোনো গ্যাস নিলেও এই রেজাল্টই তুমি পাবা। আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে, থমসন আরো একটা এক্সপেরিমেন্ট করেছিল, না, টেস্টিং থমসনস মডেল, মানে থমসনের যে মডেলটা, থমসনের কোন মডেল বলো তো? ওয়াটারমেলন মডেল। হ্যাঁ, এই ওয়াটারমেলন মডেলকে পরে দুজন সায়েন্টিস্ট ভুল প্রুফ করলো। দুজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে গিজার অ্যান্ড মার্সডেল, এদের একটা গোল্ড ফয়েল বলে এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট আছে, ওটা দিয়ে ওরা থমসনের মডেল যেটা বলেছিল ওটাকে টেস্ট করে ওটাকে ভুল প্রুফ করে দিল। কিভাবে স্যার ভুল প্রুফ করলো দেখে নাও। তোমরা এখানে এই ছবিটা দেখো, দেখছো তো ছবিটা? ওই ছবিটাতে তোমাকে আগে জানতে হবে ওই ছবিটা অনেকটা এই ছবিটার মতনই, যে দেখো এই দিক থেকে আলফা পার্টিকেলের রে ছাড়া হচ্ছে, হ্যাঁ কি না? দেখো বইটার মধ্যে লেখা আছে কিনা, ওই সাইডে তোমার লেফট সাইডে আলফা পার্টিকেল ছাড়া হচ্ছে কিনা। তো তুমি আগে শোনো আলফা পার্টিকেল মানে কি, লেখাটা খুঁজে পেয়েছো তো আলফা পার্টিকেল? এই যে দেখো, আলফা পার্টিকেল মানে হচ্ছে, আলফা, এইদিকে তাকাও, আলফা পার্টিকেল হচ্ছে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল। আর আলফা পার্টিকেল কি দিয়ে তৈরি? হিলিয়াম আয়ন দিয়ে তৈরি, He2+ দিয়ে তৈরি। তাহলে এইবার কি শুনলা তো, আলফা পার্টিকেল কি?
হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি পজিটিভলি চার্জড একটা জিনিস, পজিটিভলি চার্জ। তাহলে আলফা পার্টিকেল এর চার্জ কি বললাম? পজিটিভ। এটুকুনি ক্লিয়ার? এবার ইমাজিন করো তোমার এখানে একটা পাতলা ফিলফিলা একদম প্লাস্টিকের ক্যারি ব্যাগের মতো একটা গোল্ড ফয়েল রাখা আছে এখানে গোল্ডের, মনে করো একটা পাতলা রুমালের মতো একটা রাখা আছে, কিন্তু ওটা গোল্ড দিয়ে তৈরি। তো তুমি কি করলা, এই গোল্ড ফয়েলের এক সাইড থেকে তুমি এরকম আলফা পার্টিকেলের বিম ছাড়তে থাকলা, আর তুমি দেখলা যে কতটা লাইট পাস করছে, কতটা লাইট বেন্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো এই লাইটটা? আর কতটা লাইট একদম আবার রিফ্লেক্ট করে ব্যাক হয়ে চলে আসছে। তিনটা রেজাল্ট এখানে পাবা, কিন্তু আমি বলে দিচ্ছি। তুমি ইমাজিন করো মাঝখানের এই গোলগুলো হচ্ছে গোল্ডের অ্যাটম, ঠিক আছে? তো এখান থেকে কয়টা রে গুনতে পারছো? 1 2 3 4 5 6 7 8 9 10টা রে আছে, হ্যাঁ কি না? তার মধ্যে কয়টা রে পাস করলো? 1 2 3 4 5 6 7টা রে পাস করে গেল, ইয়েস অর নো? আচ্ছা, কয়টা রে নিজের পাথটাকে চেঞ্জ করলো? এই যে দেখো তো, এই দিকে একটা, আর এই যে দেখো এই দিকে একটা, হ্যাঁ কি না? তাহলে দুইটা রে নিজেদের পাথকে চেঞ্জ করে দিল। আর কয়টা রে একদম মানে যেতেই পারলো না, আবার আগেই মানে রিফ্লেক্ট হয়ে চলে আসলো? একটা। তাহলে 7 2 9, 9 আর একে কটা? 10 মিললো, এই দিকের থেকে 10টা রে যে ছাড়লো। তাহলে ম্যাক্সিমাম লাইটই পাস করে চলে আসছে, 7টা লাইট দেখো পাস করে চলে আসলো। এর থেকে তুমি কি বলবা, অ্যাটমের ভিতরটা ফাঁকা নাকি ভর্তি? কি করে ভর্তি হয়? ভর্তি হলে কি করে পাস করে আসলো? অ্যাটমের ভিতরে বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। কি বুঝতে পারছো তো কথাটা? এর থেকে কি প্রুফ হলো অ্যাটমের? হুম, এর থেকে প্রথম কনক্লিউশন কি দাঁড়ালো? যে ম্যাক্সিমাম প্লেস ইনসাইড দ্য অ্যাটম ইজ ভ্যাকেন্ট। হলো? এটা কিন্তু এই রে গুলো থেকে প্রুফ হলো। এইটা থেকে আমি প্রথমটা বললাম, 1 নাম্বার ডান। স্যার যেই ইয়েগুলো, যেই তোমার কি বলে রে গুলো ডিফ্লেক্ট হলো, মানে একটু পাথটা চেঞ্জ হয়ে গেল, এটার থেকে কি প্রুফ হয়? আচ্ছা, এটার থেকে কি প্রুফ হয় দেখো। এই বিম অফ পার্টিকেলের চার্জ কি ছিল? পজিটিভ। তাহলে পজিটিভ কখন রিপালস হবে? যদি এখানেও পজিটিভ থাকে। পজিটিভ পজিটিভকেই তো রিপালস করে, হ্যাঁ কি না? তার মানে এই সেকেন্ড এটা থেকে প্রুফ হলো যে দেয়ার আর সাম রিজিয়ন ইন অ্যাটম ইন হুইচ দেয়ার ইজ পজিটিভলি চার্জ। কি বুঝলা? এটা ডিফ্লেকশন থেকে বুঝালাম। মানে কিছুটা লাইট যে পাথকে চেঞ্জ করে যাচ্ছে, ওটা তো পজিটিভলি চার্জ, সেটা তো আমি শুরুতেই বলে দিলাম, হ্যাঁ কি না? তো পজিটিভ কিসের কন্ট্যাক্টে আসলে সরে যাবে? আর একটা পজিটিভের কন্ট্যাক্টে আসলে, কারণ পজিটিভ পজিটিভকে কি করে? রিপালস করে। সেই জন্য একটা পজিটিভ যখন আর একটা পজিটিভের কন্ট্যাক্টে আসবে, পাথটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু স্যার কিছু খুবই কম অ্যামাউন্ট অফ লাইট, মাত্র একটা লাইট রিফ্লেক্ট করে গেল, মানে ও চেঞ্জ করে যে অন্যটাতে যাবে, পাস করে যাবে তা না, একবারে আবার আগের মিডিয়ামেই চলে আসলো। এখান থেকে কি প্রুফ হলো? 3 নাম্বার থিওরি প্রুফ হলো যে একটা অ্যাটমের ভিতরটা খুবই ঘন। একটা অ্যাটমের ভিতরে এমন একটা জায়গা আছে, পয়েন্ট আছে, যেই জায়গাটা খুবই ঘন। তাহলে ওই জায়গাটাই হচ্ছে পজিটিভলি চার্জ, আর ওটারই নাম দেওয়া হলো নিউক্লিয়াস। ওটারই নাম দেওয়া হলো, এটা আবার সেলের নিউক্লিয়াস হইব না। তাহলে তিনটা অবজারভেশন, তিনটা কনক্লুশন। কি বললাম? এটা করেছিল রাদারফোর্ড, করেছিল 3টা অবজারভেশন আর 3টা নিউক্লিয়াস। প্রথম অবজারভেশন কি? এই যে দেখো, মোস্ট অফ দা আলফা পার্টিকেল পাস স্ট্রেট থ্রু দা গোল্ড ফয়েল। সেকেন্ড অবজারভেশন কি? ফিউ আলফা পার্টিকেল ডিফ্লেক্ট। আর থার্ড অবজারভেশন কি? ভেরি ফিউ আলফা পার্টিকেল কমপ্লিটলি রিবাউন্ড। আর এই 3টা অবজারভেশনের 3টা এক্সপ্লেনেশন। প্রথম অবজারভেশন যেটা একদম পার করে চলে আসছে, সেটা থেকে কি প্রুফ হলো যে
অ্যাটমের ভিতরের বেশিরভাগ জায়গায় কি বললাম, এমটি স্পেস, ফাঁকা। 2 নাম্বার হচ্ছে, ফাজলামিটা কম মারো, ঠিক আছে? তুমি যদি নিজেকে ভাবো যে এগুলা বুঝে না টোন গুলা এগুলা। 2 নাম্বার হচ্ছে যেগুলো কিছু আলফা পার্টিকেল কি রিবাউন্ড হয়ে গেল না, সরি রিবাউন্ড বলি, তোমার ডিফ্লেক্ট হয়ে গেল, এই যে ডিফ্লেক্ট হয়ে গেল, ওটার থেকে কি বোঝা যায় এটাও পজিটিভ। তো পজিটিভ কখন ডিফ্লেক্ট হবে, যদি ওই জায়গাটা তো আরেকটা পজিটিভ থাকে। তাহলে দেখো অ্যাটমের ভিতরে এমন একটা ছোট একটা জায়গা আছে, এই যে সেন্টার অফ দা অ্যাটম, যেটা কিনা পজিটিভলি চার্জ, ওটার নাম দেওয়া হলো কি বলতো, নিউক্লিয়াস। আর যেখানে অ্যাটম এখানে স্ট্রাইক করে একদম টার্ন ব্যাক করে গেল, সেইটা থেকে কি প্রুফ হলো যে অ্যাটমের ভিতরে এমন একটা জায়গা আছে যেটা কিনা ভেরি ডেন্স, খুবই ঘন, হার্ড, যেখানে লাইটটা লাগার পরে পাস করতে পারছে না, একদম সোজা বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এইগুলো দেখো। এবার তোমাকে ছবিটা ভালো করে লক্ষ্য করবা, ছবিটা কেন এখানে ইম্পর্টেন্ট। তুমি এখানে দেখো সেই লাইটের রে গুলোই পাস করে যাচ্ছে যারা এই নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে, ইয়েস অর নো? সেই লাইট গুলোই পাথ চেঞ্জ করে দিচ্ছে দিচ্ছে যারা নিউক্লিয়াসের কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছে, ইয়েস অর নো? নিউক্লিয়াসের কাছাকাছি জায়গা দিয়ে যাচ্ছে তারা এরকম পাথ চেঞ্জ করে দিচ্ছে। আর যেই রেটা নিউক্লিয়াসকে সোজাসুজি মারছে ধাক্কা, সেটাই শুধু টার্ন ব্যাক করছে। ও, জিনিসটা বুঝতে হবে কিন্তু, যেগুলো নিউক্লিয়াস থেকে অনেকটা ডিস্টেন্সে ওটা বেরিয়ে গেল, যেটা কাছাকাছি দিয়ে যাচ্ছে ওটা টার্ন ব্যাক করলো, আর যেটা একদম ডাইরেক্ট ধাক্কা মারলো ওটা রিবাউন্ড করে গেল। কি বোঝা গেল কথাটা? আর তোমাদের এখানেও ওই ছবিটা কিন্তু ওইভাবেই ড্র করা, এমন ভেবো না যে আবার এই ছবিটা কিছু একটু আলাদা। দেখো যেগুলো দেখো নিউক্লিয়াস থেকে দূরে দূরে আছে, দেখো ওগুলো সোজা বেরিয়ে গেল, হ্যাঁ কি না? যেগুলো একটু কাছাকাছি যাচ্ছে, নিউক্লিয়াসের কাছ দিয়ে যাচ্ছে, তারা জায়গা চেঞ্জ করে দিল, পজিশন চেঞ্জ করে দিল। আর যারা একদম সোজাসুজি নিউক্লিয়াসটাকে এসে মারছে তারা টার্ন ব্যাক করে গেল। কি বুঝতে পারলা তাহলে? এটা কে করেছিল? গিজার অ্যান্ড নেলসন, মার্সডেন, 1911-এ। ওরা কি নিয়েছিল? আলফা পার্টিকেল নিয়েছিল। আলফা পার্টিকেলের নেচারটা কি বললাম? পজিটিভলি চার্জ, হ্যাঁ কি না? আর ওটাকে কি দিয়ে পাস, কিসের মধ্যে দিয়ে পাস করালো? গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাস করালো। তাহলে আলফা পার্টিকেল কি দিয়ে তৈরি, আমি তোমাকে কি বললাম? এই যে হিলিয়াম দিয়ে তৈরি। A nucleus of a helium or atom containing 2 proton and 2 neutron, মানে আলফা পার্টিকেলের মধ্যে 2টা প্রোটন থাকে আর 2টা নিউট্রন থাকে। আর যখন ওরা পাস করালো তখন ওরা অনেক রকমের অবজার্ভ দেখতে পেলো, যে মোস্ট পার্টিকেল পাস থ্রু আনডিফ্লেক্টেড, এটা 1 নাম্বার। সাম ওয়ার শার্পলি ডিফ্লেক্টেড, এটা 2 নাম্বার। আর ফিউ বাউন্ড ব্যাক, এটা হচ্ছে তোমার 3 নাম্বার। এই 3টা অবজারভেশন ওরা দেখতে পেল। তাহলে এটা এখান থেকে অবজারভেশন তো বুঝলাম, এখান থেকে কনক্লুশন। কনক্লুশন তো বইতে এখানে সেরকম করে কোথায় লেখা? হ্যাঁ, কোথায়? এটা কি? এটা 1 নাম্বার অবজারভেশন, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার অবজারভেশন। আর এই অবজারভেশনের গুলো মানে কনক্লুশন গুলো তো লেখা নাই। কনক্লুশন গুলো তোমাদেরকে আমি লিখিয়েছিলাম মনে হয়, দেখো তো ওই কনক্লুশন গুলো লেখানো আছে। এই চ্যাপ্টার আমি শুরুতেই শুরু করেছি, ফার্স্ট চ্যাপ্টার ছিল এটা আমার এই বছরের কেমিস্ট্রি। দেখো তো লেখা আছে। ও আচ্ছা, এটা সেকেন্ড ছিল তো। এটার এই নোটটা আছে কিনা দেখো। ঠিক আছে, এটা আমি তাহলে পরে দিয়ে দেবো। ভালো কথা স্যার। আমি এখান থেকে, এদিকে তাকাও, আমি এখান থেকে বুঝে গেলাম যে, এদিকে তাকাও, আমি এখান থেকে বুঝে গেলাম অ্যাটমের বেশিরভাগ জায়গায় এমটি,
থমসন কি বলেছিল? থমসন বলেছিল নেগেটিভ চার্জ গুলো এরকম ঘুরে বেড়ায়, হ্যাঁ কি না? তরমুজের যে মডেলটা। আর বাদ বাকি জায়গা কি বলেছিল? পজিটিভ চার্জ, এটা বলেছিল তো। এটা এই এক্সপেরিমেন্টের পরে ভুল হয়ে গেল। এই এক্সপেরিমেন্টের পরে কি প্রুফ হলো যে অ্যাটমের বেশিরভাগ জায়গা এমটি, মাঝখানটাতে থাকে পজিটিভ চার্জ। আর এই মাঝখানটা যেই পজিটিভ চার্জ যে জায়গাটা, এই জায়গাটা খুবই ডেন্স, মানে ঘন, যেটার নাম কি দেওয়া হলো? নিউক্লিয়াস। তাহলে এরকম করে প্রথমে এই মডেল বানালো, এই মডেল থেকে তারপরে এই মডেলে আসলো, ধীরে ধীরে আরো তোমরা অ্যাডভান্স লেভেলে যাবা। তো প্রথম তারপরে এই যে রাদারফোর্ড চলে আসলো, এই তো এইখানে ইয়েগুলো দেওয়া আছে তো। 1 নাম্বার অবজারভেশন, এমটি স্পেস। এমটি স্পেস দিয়ে, না সরি, 1 নাম্বার অবজারভেশন কি ছিল? যে মোস্ট আলফা পার্টিকেল পাস থ্রু দা গোল্ড ফয়েল। এটার থেকে কি প্রুফ হলো? যে অ্যাটমের মধ্যে বেশিরভাগ জায়গায় কি দেখো লেখা আছে? এমটি। 2 নাম্বার, যখন ডিফ্লেক্ট হলো তখন কি বললো? নিউক্লিয়াস বলে একটা জায়গা থাকে যেটা কিনা খুবই ডেন্স। আর নিউক্লিয়াসের মধ্যে কোন চার্জ থাকে? পজিটিভ চার্জ থাকে। আচ্ছা, আর 3 নাম্বার রাদারফোর্ড বললো তাহলে ইলেকট্রন গুলো কোথায় ঘুরে বেড়ায় স্যার? এই যে দেখো, মাঝখানের এটা যদি নিউক্লিয়াস হয়, দেখা যাচ্ছে তো, তাহলে ইলেকট্রন গুলো ওর চারিদিকে এরকম অরবিটের মধ্যে ঘুরে বেড়ায় বললো। ইলেকট্রন গুলো এরকম অরবিটে, অ্যাটমের মানে নিউক্লিয়াসের চারিদিকে এরকম ঘুরে ঘুরে বেড়ায়। তো ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস সামহাট লাইক প্ল্যানেটস অরবিটিং দ্য সান। সানের চারিদিকে যেরকম প্ল্যানেট ঘুরে বেড়ায়, ওরকম ভাবে ঘুরে বেড়ায়। তাহলে এই মডেলটার নাম দেওয়া হলো প্ল্যানেটারি মডেল অফ দ্য অ্যাটম। তাহলে প্রথমে কি আসলো? ওয়াটারমেলন মডেল। তারপরে কি আসলো? প্ল্যানেটারি মডেল। এখান থেকে কিন্তু নিউক্লিয়াসের কনসেপ্টটা শুরু হয়ে গেল কিন্তু, হ্যাঁ। নিউক্লিয়াস মনে আছে তো, এই গোল্ড ফয়েলের এখান থেকে। হ্যাঁ, নিউক্লিয়াসের মডেলটা। আচ্ছা, নেক্সট চলে আসো। তো রাদারফোর্ড আরো কিছু বললো। রাদারফোর্ড বললো কি যে অ্যাটমের সাইজ হচ্ছে খুবই স্মল। কত স্মল স্যার? বললো যে 10⁵, মানে 1 লাখ টাইমস স্মলার দেন দ্য অ্যাটম। মানে নিউক্লিয়াসের সাইজটা বললো, সরি, মানে একটা অ্যাটম যদি এত বড় হয়, তাহলে নিউক্লিয়াসটা হবে এইটুকুনি, এই যে টাইনি ডটটা। মানে এই ঘরটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে গোটা রাইবোসটা হচ্ছে অ্যাটমটা। এত ছোট নিউক্লিয়াস। বুঝা গেল কথাটা? নিউক্লিয়াসের সাইজ অ্যাটমের অ্যাটমের সাইজের থেকে কত ছোট? 10⁵ টাইমস। 10⁵ মানে কি? 1 লাখ টাইম ছোট। 1 লাখ, তার মানে যদি অ্যাটমকে যদি ভাবি 1 লাখ কিলোমিটার ওর যদি ডায়ামিটার হয়, তাহলে নিউক্লিয়াসটা মাত্র 1 মিটার। এগুলো সব মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এগুলো তো আর দেখা যায় না। তারপরে ও বলল তাহলে অ্যাটমের ডায়ামিটার ও বলে দিল ক্যালকুলেট করে, অ্যাটমের ডায়ামিটার অ্যাপ্রক্সিমেটলি 10⁻10 মিটার হতে পারে। তাহলে নিউক্লিয়াসের ডায়ামিটার কত হতে পারে? 10⁻15 মিটার হতে পারে। স্যার এই হিসাবটা তো বুঝলাম না। এই যে দেখো, অ্যাটমের সাইজ কত বললো? 10⁻10 মিটার তো। এবার একটু আগেই বললো নিউক্লিয়াসের ডায়ামিটার 10⁻10, মানে অ্যাটমের থেকেও কত টাইমস ছোট? 10⁵ ছোট। তাহলে 10⁻10 মানে অ্যাটমের ডায়ামিটারকে যদি আমি 10⁵ দিয়ে ডিভাইড করি, তাহলে নিউক্লিয়াসের সাইজটা পেয়ে যাব। এবার 10⁻10 আগের থেকেই ছিল, এবার 10⁵ কে যদি উপরে উঠাও, তাহলে মাল্টিপ্লাই করেও 10⁻5 হয়ে যায়, জানো তো এগুলা। এবার মাইনাসের সময় এই পাওয়ার গুলো কি করতে হয়? অ্যাড করতে হয়। তাহলে -10 আর -5 কে অ্যাড করলে কত হয়? -15। এই তো হয়ে গেল তোমার 10⁻15 মিটার। আমি কেন এত ডিটেলে পড়াচ্ছি, কিরকম ভাবে কোয়েশ্চেন দিবে তো বোঝা যায় না। ইফ দ্য সাইজ অফ অ্যান অ্যাটম ইজ 10⁵ 10⁻-10 মিটার, what will be the size of the nucleus?
ক্যালকুলেট দিয়ে দিল। আচ্ছা, তারপরে চলে আসো, এই যে এখানে একটা কম্প্যারিজন করে বুঝিয়েছে যে যদি তোমার ক্রিকেট গ্রাউন্ডকে তুমি অ্যাটম ভাবো, ক্রিকেট গ্রাউন্ড কত বড় হয়, নিয়ারলি 100 মিটার, তাহলে নিউক্লিয়াসটা হবে একটা ছোট্ট ব্ল্যাক পেপার গ্রেন, মানে ছোট্ট গোলমরিচের দানা। গোটা ক্রিকেট স্টেডিয়ামটা যদি অ্যাটম হয়, তাহলে ওর নিউক্লিয়াসটা হবে একটা গোলমরিচের দানা। তাহলে এত অ্যাটমের রেসপেক্টে নিউক্লিয়াস এতটাই ছোট হয়। কি বোঝা গেল কথাটা? এগুলো কিন্তু রাদারফোর্ড বলেছিল। তো এখানে রেডি টু গো বিয়ন্ড কি বলেছে, ক্যান ইউ ক্যালকুলেট হাউ মেনি অ্যাটমস উড বি নিডেড টু মেক এ শিট অফ পেপার দ্যাট ইজ 0.1 মিলিমিটার থিক, লাইক ওয়ান ইন ইউর টেক্সট বুক। তোমাকে এখানে একটু হেল্প করে দিয়েছে। তোমাকে এখানে 0.1 মিলিমিটার মানে 10⁻⁴ মিটার, এটা বলে দেওয়া আছে। কথাটা বুঝলা না? এই দিকে তাকাও। তোমার কাছে, তোমার বুকের, ভাবো এটা তোমার বুকের পেজ। কি রে, ভাবো এটা তোমার বুকের পেজ। এবার বুকের পেজের তো একটা থিকনেস হয়, হ্যাঁ কি না? এত মোটা না হলেও এই যে সাইডের থিকনেসটা, এটা, এই থিকনেসের সাইজ বলেছে 0.1 মিলিমিটার। তো এই 0.1 মিলিমিটারের মধ্যে কতগুলো অ্যাটম আছে হিসাব করো। 0.1 মিলিমিটার মানে কত মিটার, কত দেওয়া আছে, 10⁻⁴ মিটার। এবার একটা অ্যাটমের সাইজ কত বলো, এখনই করলাম, 10⁻⁻10 মিটার, ইয়েস অর নো? তাহলে 10⁻⁻10 মিটারের মধ্যে যদি একটা অ্যাটম থাকে, থাকি না, একটা অ্যাটমের সাইজ কত, 10⁻⁻10। তাহলে 10⁻⁻10 মিটারের মধ্যে যদি একটা অ্যাটম থাকে, তাহলে 1 মিটারের মধ্যে কটা থাকবে, 1/10⁻10 এতগুলো অ্যাটম, ইউনিটারি মেথড। তাহলে তোমাকে কতটা দেওয়া আছে, 10⁻⁴ মিটারের মধ্যে তাহলে কতগুলো অ্যাটম থাকবে, 1/10⁻10 মাল্টিপ্লাই 10⁻⁴, এতগুলো অ্যাটম থাকবে। তাহলে হিসাব করো, 10⁻10 কে উপরে উঠালে 10⁻+10 হয়ে যাবে, মাল্টিপ্লাই 10⁻⁴। এবার পাওয়ার গুলোকে কি করবা, প্লাস করবা, +10 - 4 করলে কত হয়, 6 হয়, +6 হয়। তাহলে 10⁶টা অ্যাটম থাকবে। বুঝা গেল? কে বুঝলা না ম্যাথটা বলো? ম্যাথটা বুঝলা না? ইউনিটারি মেথড কি তোমরা করছো? হ্যাঁ, ইউনিটারি মেথড তো করছো তোমরা। -4টা হচ্ছে পেপারের থিকনেসটা দেওয়া ছিল, পেপারের থিকনেস দেওয়া ছিল 10⁻⁻4 মিটার। এই 10⁻⁻4 থিকনেসের মধ্যে কটা অ্যাটম আছে বের করতে বলছে। আরেকবার বলবো কি, বলতে হবে না? সুদীপ, ঠিকঠাক করে বলো, কিন্তু বলতে হবে কিনা ভেবে চিন্তে বলো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, বুঝুনি তো? আরেকবার বলে দিই, এই যে দেখো, জিনিসটা বোঝো তো, এইদিকে তাকাও। আমি তোমাকে আগে ইউনিটারি মেথড শেখাই। যদি তোমার 2 পেজ লিখতে 10 মিনিট টাইম লাগে, হুম, তাহলে তোমার 16 পেজ লিখতে কতক্ষণ টাইম লাগবে? ইউনিটারি মেথড আগে শেখো। 2 পেজ লিখতে টাইম লাগে 10 মিনিট, 1 পেজ লিখতে টাইম লাগে কম, কম হলে কি করব, ডিভাইড। আর 16 পেজ লিখতে টাইম লাগে বেশি, বেশি হলে কি করব, মাল্টিপ্লাই। এই তো, এটাই তো ইউনিটারি মেথড, বুঝলো না? তাহলে এবার দেখো,
10⁻10 মিটারের মধ্যে থাকে একটা অ্যাটম, তাহলে 1 মিটারের মধ্যে করলাম ডিভাইড, এই যে এখানে যে ডিভাইড করলাম সেম এখানেও ডিভাইড করলাম, এতগুলো অ্যাটম। আর 10⁻⁻4 মিটারের মধ্যে তাহলে কতগুলো অ্যাটম থাকবে, যেরকম এখানে লাস্ট স্টেপে কি করেছি মাল্টিপ্লাই, সেখানেও এখানে লাস্ট স্টেপে কি করলাম মাল্টিপ্লাই। এই তো খালি তোমাকে হিসাবটা ঠিক করে, এবার এবার স্যার এখানে 10⁻⁻4 কোথা থেকে আসলো? আরে ভাই ওই পেপারের থিকনেসটা বলা আছে তো, পেপারের থিকনেস 10⁻⁻4, যেই থিকনেস এর মধ্যে কতগুলো অ্যাটম আসবে সেটাই তো তোমাকে বার করতে বলেছে। তাহলে এতটুকুনের মধ্যে একটা অ্যাটম, 1 মিটারের মধ্যে কয়টা অ্যাটম, আর পেপারের থিকনেস এর মধ্যে তাহলে কয়টা অ্যাটম বের করে নিলা। 10⁻−10 উপরে নিয়ে গেলে কি হয়ে যায় 10⁻+10, আর এইদিকে ওয়েট করছে 10⁻−4, তাহলে 10⁻+10 আর -4 কে প্লাস করলে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে, তাহলে 10 - 4 করলে কত হয় 6। আর এখানে 10 আর 4 এর মধ্যে বড় নাম্বার কোনটা? 10 বড় নাম্বার, 10 এর আগে কোন সিম্বল আছে? কিছু নাই, মানে কোন সিম্বল? পজিটিভ, তাই এটাও হবে পজিটিভ। বুঝলা কি? 6 এর বাচ্চাদের এগুলা জিনিস স্টিল না বুঝতে পারলে বলো, আর একবার বলবো। চলো অন্য কোনো ম্যাথ ম্যাথ তো নিশ্চয়ই থাকবে এরকম, তো তখন আবার রিভিশন করা যাবে। আগে বলো এটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি মুভ ফরওয়ার্ড করব। চলো নেক্সট, এই যে 10⁶, এখানে তো খুব কম কমের মধ্যে হিসাবটা করে দিছে, তোমরা তো এটা আরোই বুঝতে পারবো না, আমি তো তাও ইউনিটারি মেথডে বের করে দিতে ওই ক্লাস 8 এর ওটাই হবে। দাঁড়াও একটু। আচ্ছা এবার নেক্সট চলে আসো, অবজার্ভ ফিগার 8.4। কোথায় 8.4? নিচে না উপরে? এটা 8.5। তাহলে হ্যাঁ, এই যে গোল্ড ফয়েলের ছবিটা অবজার্ভ করো। হ্যাঁ, এই ছবিটা তোমাদেরকে অবজার্ভ করতে বলেছে। এবার বলেছে যে প্রেডিক্ট দ্য অবজারভেশন ইউ উড এক্সপেক্ট ইফ দ্য গোল্ড ফয়েল ইন দ্য এক্সপেরিমেন্ট ওয়্যার মেড থিকার। গোল্ড ফয়েলটা নেওয়া হয়েছিল একদম রুমালের মতো পাতলা, তার থেকেও পাতলা। যদি ওটাকে আমরা অত থিন না নিয়ে যদি মুখ একটু থিক গোল্ড ফয়েল নিতাম, তাহলে কি হতো সেটা তোমাকে প্রেডিক্ট করতে বলেছে। অলসো ড্র এ সিম্পল ডায়াগ্রাম টু শো দ্য অবজারভেশনস ইউ এক্সপেক্ট। এবার আমি বলি এটার কি হবে, জেনারেল কি হবে, সব একটা লাইটও পাস করতে পারবে না, সব লাইট লাইট রিবাউন্ড করবে। কি করে স্যার? প্রথমটাতে দেখো, দেখো এবার যদি আমি গোল্ড ফয়েলটাকে অনেক মোটা নিই, ধরে নাও এইরকম মোটা একটা গোল্ড ফয়েল নিলাম, যদিও এত মোটা না, ভাবো এইরকম মোটা একটা গোল্ড ফয়েল নিলাম, এটা বোঝানোর জন্য। ইমাজিন করো আগে গোল্ড ফয়েলটা এতটা ছিল না, আগে গোল্ড ফয়েলটা এতটা থিন ছিল, কিন্তু এখন তুমি থিকনেসটা বাড়িয়ে দিলা, ইয়েস অর নো? বাড়িয়ে দিলে দেখো অ্যাটমের অ্যাবান্ডিসিটি অনেক বেড়ে গেল, অনেক বেশি অ্যাটম, হ্যাঁ কি না? তাহলে তো ওর ভিতরে ওই যে ডেন্স নিউক্লিয়াসের অ্যাবান্ডেন্সও বেড়ে গেল। তাহলে তুমি যত লাইটই দাও দাও না কেন, কোনো না কোনো নিউক্লিয়াসে ধাক্কা খাবে। এই যে দেখো এইখান থেকে একটা আলফা বিম গেল, এই অ্যাটমটাকে পাস করলে ওর পিছনের অ্যাটমটাতে তো নিউক্লিয়াসটাতে ধাক্কা খাচ্ছে কি না? তো যতই তুমি এখানে ইয়ে দাও না কেন, ধরে নাও এখানে 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 নিউক্লিয়াস আছে, এখান থেকে পাস করে গেল, দেখা গেল এইটার নিউক্লিয়াসে ধাক্কা খেয়ে গেল, ধাক্কা খেয়ে রিবাউন্ড হয়ে গেল। তাহলে হোয়াট উড ইউ প্রেডিক্ট, হোয়াট উইল বি ইয়োর প্রেডিকশন? অল দ্য আলফা বিমস মে রিফ্লেক্ট ব্যাক। এবার রিজন, ডিউ টু দ্য অ্যাবান্ডেন্স অফ মোর অ্যাটমস কম্পেয়ার টু থিন গোল্ড ফয়েল। থিন গোল্ড ফয়েলে যতগুলা না অ্যাটম থাকবে, তার থেকে থিক গোল্ড ফয়েলে অনেক বেশি অ্যাটম। তাহলে জায়গা কমে গেল, তো পাস হওয়ার জায়গা তো কমে গেল, তাহলে কি হবে, গোটাটাই রিবাউন্ড হওয়ার চান্স হতে পারে, আর খুব কম অ্যাটম অফ লাইট ওই পারে যাবে বা যাবেই না, দেখা গেল। তো এটার অ্যান্সার হবে যে ভেরি
এই যে হিন্ট বলেছে, কম্পেয়ার থিন ফয়েল ভার্সেস থিক ফয়েল, হাউ ডাজ দ্য থিকনেস অ্যাফেক্ট দ্য চান্স অফ হিটিং দ্য নিউক্লিয়াস। একদম যেটা বললাম, যতটা থিক করা হবে তত বেশি চান্সটা বেড়ে গেল হিট করার। তাহলে ভেরি লেস অর নো আলফা বিম would pass through the foil as in thick gold foil, as in thick gold foil, the number of atoms are much more higher than thin gold foil, which increases the chance of heating the nucleus and rebound back. লিখলা? তাড়াতাড়ি লেখো। আচ্ছা, এবার দেখো, দাঁড়াও, পজ অ্যান্ড পন্ডারে আবার চারটা, তিনটা কোয়েশ্চেন আছে, তাই তো? আচ্ছা, এই তিনটা কোয়েশ্চেন আমরা আবার নেক্সট দিন করে আমরা রাদারফোর্ডের মানে অ্যাটমিক মডেলের লিমিটেশন গুলো দেখে নেবো, হ্যাঁ।